সমুদ্র দেখতে কার না ভালো লাগে, আপনারও অবশ্যই ভালো লাগে। কক্সবাজার ট্যুরে গেলে অবশ্যই আপনাদেরকে কিছু জনপ্রিয় জায়গায় ঘুরে আসতে হবে। এই জায়গাগুলো না দেখলে আপনার কক্সবাজার ভ্রমণ পরিপূর্ণ হবে না। চলুন আজকের ভিডিওতে এই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাই, কিভাবে যাবেন, খরচ কেমন হবে, কোন সময় যাবেন সহ যাবতীয় ইনফরমেশন শেয়ার করব, যেন আপনার নেক্সট কক্সবাজার ট্যুর অনেক ভালোভাবে সম্পন্ন হয়। তো চলুন শুরু থেকেই শুরু করি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারে আপনি অনেকভাবে যেতে পারেন। ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, ফ্লাইটে যেতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা, যেখানে আপনার সুবিধা হয়। আমরা ট্রেনে গিয়েছিলাম, একটা কেবিনে দেখতে পাচ্ছেন, আমরা কেবিনে গিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে কেবিনে যেতে পারেন, অনেক আরামদায়ক হবে, ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন। আপনি চাইলে ঢাকা থেকে ট্রেনে করে চিটাগাং যেতে পারেন, সেখান থেকে আবার বাসে করে আপনি কক্সবাজার পৌঁছাতে পারেন, কারণ কক্সবাজারে যাওয়ার ট্রেনের টিকিট পাওয়া খুব কঠিন। এই তো আমরা প্রায় কক্সবাজারে চলে আসছি। কক্সবাজার পৌঁছাই কিন্তু আপনাদের সামনে প্রথম যে স্পটটা হবে সেটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। এটাকে আইকনিক রেলওয়ে স্টেশন বলা হয়। রেল স্টেশন কিন্তু অনেক সুন্দর, আপনি এটা ঘুরে দেখে আসতে পারেন। আপনি যদি প্রথম কক্সবাজার ট্রাভেল করেন তবে অবশ্যই এই স্টেশনটি ঘুরে যাবেন। চারিদিকে একটু হাঁটাহাঁটি করলেন, একটু দেখলেন, একটু বসলেন, ছবি টবি তুললেন। তো এটা অনেক সুন্দর, আপনি এটা প্রথম স্পট হিসেবে কাউন্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা একটা অটো ভাড়া নেবেন। আপনারা কোথায় যাবেন? হয় আপনাকে যেতে হবে সুগন্ধা, লাবণী অথবা কলাতলী। এটা আপনাদের চয়েস, আপনারা কোন জায়গায় থাকবেন বা আপনার হোটেল কোথায় বুক দিয়েছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় যাবেন। অটো ভাড়া 200 থেকে 250 অথবা 150 টাকার মধ্যে হয়ে যায়। তো আমি কলাতলীতে থেকেছিলাম, কারণ কলাতলীতে আমার সি বিচটা ভালো লাগছে, কারণ কলাতলীতে আসলে অনেক কম ভিড় থাকে লাবণীর চেয়ে অথবা সুগন্ধার চেয়ে। পুরো ভিডিও জুড়ে ভিডিওর লেফট সাইড এবং রাইট সাইডে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা থাকবে, বিশেষ করে খরচের হিসাবগুলো এখানে দেওয়া থাকবে, একটু লক্ষ্য রাখবেন। তো চলেন আমাদের দ্বিতীয় স্পটে নিয়ে যাই। আমি যেহেতু কলাতলীর একটি হোটেলে ছিলাম, সেই জন্য আমি আপনাদেরকে প্রথমে কলাতলী সমুদ্র সৈকতটি দেখাই। এই সৈকতটা আমার এই জন্য ভালো লাগছে যে এখানের পরিষ্কার পরিচ্ছন্নতাটা অন্য যে কোনো বিচের চেয়ে অনেক বেশি। তো আপনারা যারা যাবেন, ট্রাভেল করবেন, তারা ট্রাই করবেন কলাতলীর বিচে আশেপাশে থাকার। এখানকার হোটেলগুলো ভালো আছে, এখানে গ্যাঞ্জাম কম আর কি। খাবার হোটেলগুলো এখানে অনেক ভালো রকম আছে, দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক পরিষ্কার এবং বিচের ময়লা অনেকটাই কম। আপনি এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আপনি যদি সুগন্ধায় যান তাহলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ ময়লা ওখানে। তো চলেন আপনাদেরকে সুগন্ধা বীচটি দেখাই। আমরা প্রায় চলে আসছি, আমরা একটা অটো ভাড়া নিয়ে এখানে চলে আসি। খুব বেশিক্ষণ সময় লাগে না, আপনারা হেঁটেও যেতে পারেন কলাতলী থেকে সুগন্ধা পর্যন্ত, তবে একটু সময় লাগতে পারে, গরম লাগতে পারে। তো অটো নিয়ে আসবেন। এই যে দেখেন বিচে পরিপূর্ণ মানুষ, অনেক ভিড়। এটাই হচ্ছে সুগন্ধা পয়েন্ট বা সুগন্ধা সমুদ্র সৈকত। এটাই হচ্ছে মোস্ট পপুলার, এখানে প্রচুর মানুষ আসে। তো এখানে আমার সবচেয়ে ভালো লাগছে রাতে, মানে আপনি সন্ধ্যার পরে এই জায়গাটা আসবেন তাহলে দেখবেন ভালো লাগবে, অথবা আপনি সূর্য যখন অস্ত যাবে তখন এই জায়গাটায় আসবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর কিছু ভিউ পাবেন। রাত্রে এখানকার অ্যাক্টিভিটিগুলো অনেক বেশি কলাতলীর চেয়ে। কলাতলীতে আবার রাত্রের অ্যাক্টিভিটি অনেকটাই কমে যায়। তো পরের জনপ্রিয় স্পটগুলোতে যাওয়ার জন্য আপনাদেরকে হয় চাঁদের গাড়ি নিতে হবে অথবা ইজি বাইক ভাড়া করতে হবে। তো আমরা চাঁদের গাড়িতে করে গিয়েছিলাম, যেহেতু আমরা ফ্যামিলি সহ অনেকজন গিয়েছিলাম। তো ভাড়া তেমন 3000 টাকা, অথবা ইজি বাইকগুলো 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেকগুলো স্পট একসাথে ঘুরিয়ে দেখে নিয়ে যাবে। এটা হচ্ছে আমরা যে স্পটে এখন আছি, এটাকে বলে দরিয়ানগর। এটা অনেক নিরিবিলি, এখানে সমুদ্র, পাহাড়, একটা সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবেন। এখানে লাল কাঁকড়া দেখতে পাবেন। আসলে আপনি অটো ভাড়া নেন অথবা চাঁদের গাড়ি ভাড়া নেন, তারা বেশ কিছু স্পট আপনাকে দেখাবে। দরিয়ানগর, হিমছড়ি, পাটরটেক, ইনানি, মেরিন ড্রাইভ দিয়ে ঘুরে নিয়ে এসে আবার কক্সবাজারে কলাতলী বিচে নামিয়ে দিবে। তো আপনারা ইচ্ছা করলে শেষের দিক থেকে শুরু করতে পারেন, ধরেন পাটরটেক থেকে শুরু করতে পারেন, শেষে এটা দেখবেন, অথবা আপনি শুরুর দিকেও দেখতে পারেন। তো শেষের দিকে দেখলে হবে কি, এখানে আপনাদের সূর্য অস্তটা এখানে দেখতে পাবেন। তো আমরা আসলে সকালে প্রথমে এখানেই নেমে গিয়েছিলাম, তো তেমন কিছু ছিল না। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে প্যারাসেইলিং করতে পারেন। এখানে 2000 থেকে 2500 টাকা লাগবে। 2000-এর দিকে যে প্যাকেজটা আছে সেটা নিলে আপনাদেরকে 2 থেকে 2.5 কিলোমিটার ঘুরে নিয়ে আসবে। আর যদি আপনি 2500 প্যাকেজ নেন তাহলে সেটা 3 কিলোমিটার এবং আপনাকে পানিতে স্পর্শ করাবে, এই টাইপের প্যাকেজ আর কি। তো আপনারা এখানে এসে খোঁজ খবর নিয়ে প্যারাসেইলিং করতে পারেন। তো এইখানে আর তেমন কিছু দেখার নাই, জায়গাটা অনেক নিরিবিলি। এখান থেকে আমরা এখন হিমছড়ির দিকে যাব। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনি লোকালেও এখানে আসতে পারেন। শুধু যদি এই স্পটটা ঘোরার জন্য আসেন তাহলে আপনার 20 থেকে 30 টাকা লাগবে অটো ভাড়া। এটা কক্সবাজার থেকে অনলি 4 কিলোমিটার দূরে অবস্থিত। তো এর পরের যে স্পটটি সেটা হচ্ছে হিমছড়ি। তো চলুন সেখানে চলে যাই। এই তো আমরা এখন আছি হিমছড়িতে ঢোকার
গেটে। এখানে ঢুকতে 30 টাকা আপনাদেরকে গুনতে হবে পার হেড জন্য। আর হচ্ছে আপনার যে অটো যদি নিয়ে আসেন তাহলে তার পার্কিং ফি লাগবে, সেটাও প্রায় 30 টাকার মতো। তো এটা হচ্ছে অনেক উঁচুতে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে আপনি উঠতে পারেন। এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, আসলে ঝর্ণা দেখে আপনি হতাশ হবেন। অনেক ছোট্ট একটা ঝর্ণা, মনে হয় কেউ পানি ঢালছে ওদিক থেকে, মানে পাইপ দিয়ে কেউ পানি ঢালছে। তো সবাই একটু হতাশই হয় এখানে এসে, যারা মেজলি প্রথমবার আসবেন। তবে এর পরে যে এখানে পাহাড়ের যে ভিউটা, আপনি একবারে উপরে উঠতে পারবেন পাহাড় দিয়ে। তো উঁচু পাহাড়ে ওঠার জন্য এরকম সিঁড়ি করে দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে খুব সুন্দরভাবে এখানে সিঁড়ি বেয়ে বেয়ে আপনি উঠে যেতে পারেন। তবে আমরা একটু অন্য ট্রাই করেছিলাম, আমরা সিঁড়ি না দিয়ে আমরা একটু পাহাড় বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছিলাম। এভাবে ওঠা যায়, একটু কষ্ট হয় আর কি, এটা আপনার না ট্রাই করার জন্যই রিকমেন্ডেড থাকবে, কষ্ট আছে আর কি। তো আমরা একটু ফান হিসেবে এখানে ট্রাই করেছিলাম। তো আপনারা সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠবেন, উপরে উঠে সুন্দর একটা ভিউ পাবেন। এতে আমরা উপরে চলে আসছি। এখান থেকে দেখেন সবাই একটু ছবি টবি তুলছে, ওইখানে জায়গাটায় যাওয়া যায় না আর কি, অনেক ভিড় থাকে মানুষের। তো এই যে দেখেন এখান থেকে অনেকটা ভিউ দেখা যায়, ওই যে সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে এখানে অনেক উঁচুতে দেখতে পাচ্ছেন। এই ভিউটা এখানে সবচেয়ে সুন্দর, এই ভিউটা আসলে সবাই এখানে এনজয় করে। আবার আপনি সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামে যেতে পারেন আর কি, কোনো সমস্যা হবে না। তো হিমছড়ি দেখা শেষ, এখন আমরা যাচ্ছি ইনানির দিকে। এখানে বেশ কিছুক্ষণ আপনার গাড়িতে বসে থাকতে হবে এবং মেরিন ড্রাইভের যে সৌন্দর্য এটা আস্তে আস্তে আপনার সামনে ভিজিবল হবে। আমরা একটা খাল পার হচ্ছি, রেজু খাল। তো এখানে কায়াকিং করা যায় বিকেলবেলা। তো এই সম্পর্কে ইনফরমেশান আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা আসলে নামি নাই, তখন এখানে এই সার্ভিসটা ছিল না, আমরা চলে গিয়েছিলাম এটা। তো এই রাস্তাটা বেশ কিছুক্ষণ আপনাকে ট্রাভেল করতে হবে, আপনি মেরিন ড্রাইভের যে সৌন্দর্য সেটা এই সময় ফিল করতে পারবেন। অনেক সুন্দর দুই পাশের ভিউ। তো এটা সাতখোলা বাস বা সাতখোলা জিপ বা চাঁদের গাড়ি হলে খুব সুন্দর দেখা যায়, অটোতেও দেখা যায়। তবে খোলা থাকলে বা চাঁদের গাড়িতে এরকম আপনি একটা ভিউ পাবেন, যেমন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ইনানি হচ্ছে কক্সবাজার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, অনেকটাই সময় লাগে। তো আমরা দুপুরে পৌঁছাইছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনানি সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। আমরা সবাই এখানেই নেমে পড়ি। এখানে কিন্তু অনেক ডাব পাওয়া যায়, আপনারা ডাব ট্রাই করতে পারেন, দাম কিন্তু খুব বেশি কম না আর কি। তো এখানে ড্রোন উড়ানো যায়, তো আমি এখানে ড্রোনটা আমার একটু ফ্লাই করি। ওই কলাতলির দিকে কিন্তু ড্রোন উড়ানো যায় না, লাবণীর দিকে উড়ানো যায় না, শুকনোর দিকে উড়ানো যায় না। তো যারা ড্রোন আনবেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আর কি। এখানে অনেক রাইড আছে, রাইড বলতে ঘোড়ায় চড়তে পারেন, 100-150 টাকা নিবে। তারপর ওই যে বিচ বাইকগুলো আছে ওখানেও আপনি এটা চড়তে পারেন, 200-250 টাকা নিবে। খুব অল্প সময়ের জন্য, 5 থেকে 10 মিনিট, এর বেশি হয় না আর কি। তো এখানে রাইড করতে পারেন। পাটুর টেকের চেয়ে আবার এখানে রাইডগুলোর দাম একটু কম। তো এখানে আসার মেইন সময়টা হচ্ছে বিকেলবেলা, তখন একটু ঠান্ডা থাকে, পরিবেশ অনেক ঠান্ডা থাকে, সমুদ্র অনেক উত্তাল কম থাকে। তো আমরা দুপুরে বেলা আসছিলাম কিন্তু অনেক গরম ছিল আর কি। তো এখানে আপনারা আসলে একটু বিকালের দিকে প্ল্যান করে আসতে পারেন। এই যে আমরা একটু বাইক ভাড়া নিয়ে ট্রাই করছিলাম কেমন লাগে। তো ভালোই, খারাপ না, আপনি নিজেও চালাতে পারবেন এরকম পাশে আরেক যে মেইন চালককে নিয়ে, খারাপ লাগবে না আর কি। আপনার তো যদি ছোট বাচ্চা থাকে বা তারা কিন্তু এটা অনেকটাই এনজয় করবে আর কি। তো আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ থেকে এরপরে আমরা পাটুয়ারটেক সমুদ্র সৈকতে চলে যাই। এখন আমরা যাচ্ছি পাটুয়ারটেক সমুদ্র সৈকতের দিকে। এই সময় কিন্তু মেরিন ড্রাইভটা অনেক সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন একপাশে নীল আকাশ, নীল পানি, তার মধ্যে একটা রাস্তা। যদিও অনেক গরম ছিল তাও অনেক সুন্দর লাগছিল আর কি। আপনি কিন্তু এই জায়গাটা আপনাকে এনজয় করতে হবে। আমরা প্রায় চলে আসছি পাটুয়ারটেকে। এটা ইদানিং খুব পপুলার হয়েছে, কারণ এখানে সেন্ট মার্টিনের মতো কিছু প্রবাল পাথর দেখা যায়, যেগুলো আপনি একবারে তার উপর দিয়ে হেঁটে বেড়াইতে পারবেন। এখানে আপনি দুপুরের খাবারটা কিন্তু খেয়ে ফেলতে পারেন। এখানে বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট আছে, আপনি ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তো সেখানে আপনি আপনার দুপুরের খাবারটা খেয়ে ফেলতে পারবেন। এখানে আস্তে আস্তে আপনার কিন্তু দুপুর হয়ে যাবে, দুপুর পারও হয়ে যেতে পারে আর কি, যদি অন্য স্পটগুলোতে আপনি বেশি সময় লাগান। তো এখানেও আপনারা কিন্তু ড্রোন শট নিতে পারবেন, ভালোই লাগে জায়গাটা। মানুষজন অনেকটা কম থাকে, মানে গ্যাঞ্জাম কম আর কি, সোজা কথা। আপনি কলাতলি বা সুগন্ধা বা লাবণীতে মানুষ যত গিজগিজ করে, এখানে ওই রকম মানুষ পাবেন না। এটা প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত, অনেকটাই দূরে। আমাদের ইজি বাইকগুলো বা অটোগুলো কিন্তু এই পর্যন্তই আসে। পাটুয়ারটেকের পরে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা আছে, যদিও আমি এই ভিডিওতে সেগুলো দেখাচ্ছি না, এমনি ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। পরে কোনো ভিডিওতে আপনাদের ওই জায়গাগুলো দেখাবো। এই যে দেখেন আমরা কিন্তু এখানে আছি, সমুদ্রের ঢেউগুলো কিন্তু একেবারে সেন্ট মার্টিনের মতো। পানি যদিও সেন্ট মার্টিনের মতো না, কিন্তু এখানে অনেক পাথুরে, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, অনেকটাই ব্যথা লাগতে পারে যদি সাবধান না হন।
তো আপনারা যারা এই জায়গায় গোসল করার প্ল্যান করছেন তারা কিন্তু অনেক সাবধানে থাকবেন, কারণ এখানে অনেক পাথর আছে, অনেক শার্প পাথর আছে যেগুলো পানির নিচে থাকে। হুটহাট করে আবার লাফ দিয়েন না, খুব ভেবে চিন্তে দেখে শুনে গোসল করতে পারেন, তবে না করাই ভালো। তো আমরা পাথরটাকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, এখানে একটু সময় দিতেই হবে কারণ আসলে অনেক ভালোই লাগে এখানে বসে থাকতে। এরপরে আমরা আমাদের পরবর্তী স্পটে চলে যাই। আমরা আসলে ব্যাক করছি, যেতে যেতে আপনাদেরকে ছোট আরও দু একটা স্পট দেখাবো। এটা হচ্ছে বাংলাদেশ নেভি জেটি ব্রিজ। এটা অনেক সময় অনেক পেজে বা অনেক ছবিতে দেখতে পাইছেন যে এই ব্রিজটা কিন্তু কিছুদিন আগে ভেঙে গিয়েছিল সমুদ্রের উত্তালের জন্য। এখানেও মানুষজন একটু ওয়েট করে বা এখানে কিছুক্ষণ ছবি টবি তোলে আর কি। এখানেও রেস্টুরেন্ট আছে। তো আমাদের এই জায়গা দেখা শেষ, আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে ছবি টবি তুলে আমরা পরবর্তী স্পটে চলে যাই। চলে আসছি আমরা কাঁকড়া বিচ। আমরা এখন কাঁকড়া বিচের দিকে যাচ্ছি। এটাকে আবার অনেকে সালসা বিচও বলে থাকে। এখানে আমরা যাচ্ছি আর কি। এখানে একটা ছোট্ট একটা খালের মতো আছে, সেই খাল পার হয়ে সামনের দিকে যেতে হয়। একটা ঝাউবন আছে, সেই ঝাউবন পার হয়ে আমাদেরকে যেতে হবে। তো তেমন কিছু নাই আর কি। যদি খুব বেশি রোদ থাকে আপনাদেরকে অবশ্যই ছাতা ইউজ করতে হবে, ছাতাটা সাথেই রাখবেন, তাহলে অনেক ক্ষেত্রেই রোদে পুড়ে যাওয়ার থেকে বেঁচে যেতে পারেন আর কি। তো আমরা যাচ্ছি আর কি। দেখি আপনাদেরকে একটা কথা মনে করে দিই, যেটা হচ্ছে আপনারা কিন্তু এই স্পটগুলো একদিনেই কভার করতে পারবেন এবং যে অটো বা চাঁদের গাড়ি যেটাই ভাড়া নেন সব কিন্তু এই স্পটগুলো আপনাদেরকে দেখাবে। আপনি যদি সকালে রওনা দেন আপনি কিন্তু বিকালের মধ্যে এই সবগুলো স্পট দেখে আবার কক্সবাজারে ব্যাক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা ঝাউবনের ভিতর দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ঝাউবন, দুই পাশে সুন্দর বড় বড় গাছ, মধ্যে রাস্তাটা আর কি। এই রাস্তাদের সামনেই হচ্ছে সি বিচ। আসলে কক্সবাজারে ভ্রমণের জন্য মিনিমাম 2 দিন হাতে রাখা উচিত, তাহলে একটু রিল্যাক্সলি সবগুলো জায়গা সুন্দরভাবে ঘুরে আসা যায়। কক্সবাজারে যে প্রথম দিন আসলে আশেপাশের সি বিচগুলোই এনজয় করা উচিত, তাহলে আপনি রিল্যাক্সলি পরের দিন ভালোভাবে ট্যুর করতে পারবেন। আর পরের দিন এগুলো আপনারা সকাল থেকে এক্সপ্লোর করতে পারেন। সকাল থেকে এক্সপ্লোর করে আপনার সারাদিন ঘুরে আপনি আবার বিকাল বা সন্ধ্যার মধ্যে আবার কক্সবাজারে পৌঁছাইলেন। রাত্রে কক্সবাজার কেমন হয় বিচগুলো উপভোগ করলেন। এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সালসা বিচ অথবা কাঁকড়া বিচ। এখানেও প্যারাসেইলিং করা যায়, ওখানেও প্রাইস একই, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইসগুলো। তো বিচটা এরকমই, একেবারে ফাঁকা, কোনো মানুষ নাই, জনমানবহীন। তো মাঝে মাঝে ভয়ও লাগতে পারে আপনাদেরকে যে কোনো মানুষ নাই। তো পরে এখান থেকে আমরা কিছুক্ষণ থেকে আমরা কক্সবাজারে ব্যাক করি এবং ব্যাক করে আস্তে আস্তে আসলে একবার বিকাল হয়ে যায়। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে এখন রাতটা আমরা বিচে কিছুক্ষণ ঘুরে বেড়াই। তারপরে আসলে আরেকটা বড় স্পট আছে যেটা হচ্ছে কক্সবাজার শহরের ভিতরে, এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। তো এটা দেখতে আসলে অনেকটা ভালোই। আপনার এন্ট্রি ফি 300 টাকা, অনেক সময় ছাড় দেয়, 250 টাকাও পাওয়া যায়। ওদের ফেসবুক পেজটা আপনি চেক করবেন, আর হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেক ইনফরমেশন থাকবে, সেগুলো চেক করবেন। আর এই জায়গাটা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে খুব মজা পায়। আপনারা যদি ফ্যামিলি ট্যুর করেন, আপনার কাছে যদি অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাহলে অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আসবেন, কারণ বাচ্চা কাচ্চারা দেখে অনেকটাই মজা পাবে। অনেক রকমের মাছ, অনেক রকমের আইটেম আর কি এখানে আছে, অনেক মজা লাগে আর কি দেখতে, বাচ্চারা অনেক মজা পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি এই জনপ্রিয় স্পটগুলো দেখলে আপনার কক্সবাজার ট্যুর পরিপূর্ণ হবে। আর এগুলো যদি মিস করে যান তাহলে হয়তো অনেক সময় মনে হবে যে আপনি কক্সবাজারে অনেক কিছুই দেখেননি। তো আশা করছি আপনার নেক্সট কক্সবাজার ট্যুর অনেক সুন্দর হবে, ভালোভাবে শেষ হবে। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কক্সবাজারের, সেগুলো আপনারা চেক করতে পারেন। হোটেলের রিভিউ দেওয়া আছে, কোন হোটেলে থাকবেন, কোন সি ভিউ হোটেলগুলো সম্পর্কে বলা আছে। তো এগুলো দেখলে আপনাদের অনেকটাই সহজ হবে আপনার কক্সবাজার ট্যুরকে প্ল্যান করার জন্য। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।